আজকে আমরা এক্সেল এর হোম ট্যাব নিয়ে আলোচনা করব এবং হোম ট্যাবের সাথে সাথে ডেটা টুলস যেগুলো আছে সেগুলো একটু দেখবো। হ্যাঁ, ফাইল ট্যাব লাস্ট ক্লাসে দেখা হয়েছে যে ফাইল ট্যাবের মধ্যে কি কি ইনফরমেশন আছে এবং সেখান থেকে আমরা প্রোটেক্ট করতে পারি স্ট্রাকচার। আমরা যদি কোনো শীট লক করতে চাই সেটা লক করতে পারি। হ্যাঁ, তো ওখান থেকেও লক করা যায়, প্রোটেক্ট করা যায় এবং অন্য আরেকটা জায়গা থেকেও মানে প্রোটেক্ট করা যায়। আমরা সেগুলো দেখেছিলাম। তা আজকে আমরা দেখি, আজকে আমরা হোম ট্যাবের কিছু কাজ দেখবো এবং কন্ডিশনাল ফরম্যাটিং। হ্যালো, একটু লাইনে থাকবেন। সেল এক্সেল ফাইল প্রোটেকশন। ওকে, স্ক্রিন দেখা যাচ্ছে? ওকে, ঠিক আছে। আমরা আজকে যেটা দেখবো হোম ট্যাব। হ্যাঁ, হোম ট্যাবে যা যা অপশন আছে সেগুলো নিয়ে আমরা একটু দেখি। হোম ট্যাবে দেখেন এখানে অনেকগুলো ট্যাব আছে, হোম আছে, ইনসার্ট আছে, তারপরে হচ্ছে যে ফর্মুলা বার আছে, ডেটা আছে, রিভিউ। হ্যাঁ, তা আমরা প্রথমে হচ্ছে যে হোম ট্যাবে আসলে যা আছে সবকিছু দেখার দরকার নেই, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো দেখবো। ঠিক আছে। আহ, তা- তার মধ্যে আমরা আহ এখানে টেক্সট, এগুলো এখানে কি আছে এটা দেখার দরকার নেই। জাস্ট আমরা দেখি এখানে যে সেলটা আছে। ওকে, এখানে প্রথমে হচ্ছে কি কাট। তা আমরা কোনো কিছু যদি এখানে যদি কোনো কিছু কাট করতে চাই ডাইরেক্ট এখান থেকেও আমরা কাট করে এখানে পেস্ট করতে পারি, মানে কেটে নিয়ে আসবে। অথবা আমরা কন্ট্রোল এক্স দিয়েও কাট করে, কন্ট্রোল এক্স হচ্ছে এটা শর্টকাট, কন্ট্রোল এক্স দিয়েও কাট করতে পারি, কাট করে কন্ট্রোল ভি দিয়ে আমরা পেস্ট করতে পারি। তো এখানে হচ্ছে যে আমরা হোম ট্যাবের মধ্যে প্রথমটা হচ্ছে কাট, তার পেস্ট করার জন্য আমি যে কোনো একটা সেলে সিলেক্ট করলাম, তারপর হচ্ছে পেস্ট করে দিলাম, এই পেস্টের মধ্যে ক্লিক করলাম, তাহলে সে পেস্ট করে নিল। যেটা আমরা কন্ট্রোল এক্স এবং কন্ট্রোল এক্স দিয়ে কাটতে পারি এবং কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করতে পারি। ফরম্যাট পেইন্ট নামে কি অপশন, ফরম্যাট পেইন্ট আমরা দেখি এখানে। যেমন আমি এখানে ব্যাকগ্রাউন্ড দিলাম, এটার কালার দিলাম ধরেন রেড বা ব্লু দিলাম। হ্যাঁ, তা আমি এখানে কোনো কিছু, এখানে আমি কোনো কিছু লিখলাম। ঠিক আছে? এখন আমি চাচ্ছি যে এখানে আমি যেভাবে কালার বা যেগুলো করেছি সেগুলো যেন এটার মধ্যেও আসে, তাই আমি এটা জাস্ট সিলেক্ট করবো। সিলেক্ট করলে এই যে ফরম্যাটিংটা করলাম আমি, হ্যাঁ, এখানে জাস্ট সিলেক্ট করে এই ফরম্যাট মানে সেলটা প্রথমে সিলেক্ট করবো, সিলেক্ট করে ফরম্যাট পেইন্টারে আমি ক্লিক করবো। ক্লিক করার পরে আমি যে জায়গায় এই ফরম্যাটটা আমি সেট করতে যাচ্ছি জাস্ট সেটার উপরে যে আমি মাউস দিয়ে ক্লিক করে দিব। ক্লিক করলে ওই সেম ফরম্যাটিংটা হয়ে যাবে এখানে। যেমন এটা রেড করেছিলাম টেক্সটটা, তারপরে হচ্ছে যে আপনার ব্যাকগ্রাউন্ড ইয়েলো ছিল, ফন্টটা যেটা ছিল সেটা হয়ে যাবে। যেমন এটার ফন্ট যদি আমি দেই এটা দিলাম, ঠিক আছে। এখন আমি ফরম্যাট পেইন্ট যদি এটা করি তাহলে সেম ফন্ট হয়ে যাবে। ঠিক আছে, ফরম্যাট পেইন্টের থ্রুতে যেটা করা যায় যে একটা সেলের মধ্যে আমি যে জিনিসটা যে ফরম্যাটে যেইভাবে লিখলাম ঠিক সেই ফরম্যাটে সেই ব্যাকগ্রাউন্ড কালার সবকিছু নিয়ে আরেক জায়গায় পেইন্ট করে দিবে। আমাকে কষ্ট করে আবার ওই একটা একটা করে সিলেক্ট করতে হবে না। ঠিক আছে, এটা হচ্ছে যে ফরম্যাট পেইন্টের কাজ, এটা কাজে লাগে প্রায় সময়। এখন আমি যদি, এখন ধরেন আমি একটা যে কোনো একটা কিছু লিখলাম, বাংলাদেশ। আচ্ছা, এই যে বাংলাদেশটা কথাটা লিখলাম, এখন বাংলাদেশটা আমি চাচ্ছি বোল্ড করতে। তো বোল্ড আমি কোথা থেকে করতে পারবো দেখেন, এই যে ফন্ট নামে একটা সেকশন আছে, ফন্ট গ্রুপ, এই গ্রুপের মধ্যে অনেকগুলো বাটন আছে, এগুলো হচ্ছে একটা বাটন। বিতে যদি প্রেস করি বোল্ড হবে, আবার যদি প্রেস করি তাহলে আনবোল্ড হবে। আইতে আবার প্রেস করলে ইতালিক হবে, আবার প্রেস করলে তারপরে সে নর্মাল এতে ফন্টে ফিরে আসবে। আর এখানে দেখেন ইউ এর নিচে আন্ডারস্কোর দেওয়া আছে। ঠিক আছে, তো এখানে ক্লিক করলে আন্ডারস্কোর হচ্ছে, আবার ক্লিক করলে আন্ডারস্কোর চলে যাচ্ছে। তো কন্ট্রোল বি দিলে, কন্ট্রোল বি হচ্ছে শর্টকাট, এটা মনে রাখবেন। কন্ট্রোল বি দিলে বোল্ড হবে, কন্ট্রোল বি দিলে আবার হচ্ছে এটা বোল্ড, বোল্ডটা চলে যাবে। কন্ট্রোল আই দিলে ইতালিক, আবার কন্ট্রোল আই দিলে, কন্ট্রোল প্লাস আই প্রেস করলে সেই ইতালিকটা আবার চলে যাবে। আবার যদি ইউ দিই, কন্ট্রোল প্লাস ইউ দিই তাহলে কি হবে, আন্ডারলাইন হবে। কন্ট্রোল প্লাস ইউ দিলে আবার সে আন্ডারলাইনটা চলে যাবে। এখন হচ্ছে, এখন দেখেন এই বাংলাদেশ, আমি তো এটা করলাম। এখন ব্যাকগ্রাউন্ড কালার আমি চেক করতে, চেঞ্জ করতে যদি চাই তাহলে দেখেন এখানে দুইটা কালার অপশন আছে। এখানে মাউসটা নিয়ে গেলে দেখাচ্ছে এটা কি ফিল কালার। ফিল কালার মানে হচ্ছে যে যে এখানে লেখা আছে একটা টেক্সট দেখবেন, এই যে কালার দ্য ব্যাকগ্রাউন্ড অফ দ্য সেল টু মেক দেম স্ট্যান্ড আউট। ঠিক আছে, আমি যে কোনো কালার করতে পারি। আর এখানে যে অ্যারো সাইন আছে, এই অ্যারো সাইনে ক্লিক করলে এখানে আমি যে কালার আমি করব, জাস্ট ক্লিক না করলেও আমি মাউস দিয়ে যদি সিলেক্ট করি তো সেই অনুযায়ী সে কালারটা চেঞ্জ হবে। হ্যাঁ, আর এইখানে যে আমরা এ দেখতে পাচ্ছি, এ হচ্ছে যে ফন্ট, এখানে যে কয়টা এ দেখতে পাচ্ছি এগুলো সব ফন্ট। ঠিক আছে, তো এই যে এর মধ্যে যে কালার লেখা তার মানে এর মানে ফন্টের কালার চেঞ্জ হবে, বা মাউসটা নিয়ে গেলেও সে বলবে যে আসলে আমরা কি করতে পারবো এটা দিয়ে। হ্যাঁ, তো এখানে মাউসটা নিয়ে গেলাম, এখান থেকে আমি যেই কালারটা আমি সিলেক্ট করবো জাস্ট মাউসটা আমি সরাচ্ছি, দেখছি যে কোন কালারটা ফিট হয়।
তা আমি যখন আমি দেখলাম যে না এই কালারটা মোটামুটি বোঝা যাচ্ছে, তো আমি এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দিলে সেই কালারটা ফিট হয়ে গেল। ঠিক আছে, তো এটা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড কালার সেলের, আর এটা হচ্ছে যে কি এই যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে যে ফন্ট কালার, মানে ওই টেক্সটের কালারটা কিরকম হবে। ওকে, আর উপরে দুইটা দেখেন ছোট ছোট আছে। হ্যাঁ, এইটা এই দুইটা এর সাথে এই যে এখানে 11 লেখা আছে, এটাতে খেয়াল করবেন। এই যে এখানে 11, এই 11, এই যে 11 যে সংখ্যাটা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে যে এখানে যদি আমি ক্লিক করি তাহলে ফন্টের সাইজ বড় হবে, আবার যদি এখানে ক্লিক করি এই পাশের এতে তাহলে ফন্টের সাইজ কমতে থাকবে। দেখেন এখানে সংখ্যা চেঞ্জ হচ্ছে। আমরা এখানে ক্লিক না করে এখানে আমি যদি 20 দেই, যদি 20 লিখে যদি ইন্টার দেই তারপরেও সেটা চেঞ্জ হবে। হ্যাঁ, তার মানে এই দুইটা অপশন দিয়ে আমরা ম্যানুয়ালি বাটন দিয়ে করতে পারি, আর এখানে ডাইরেক্টলি আমরা নাম্বার দিয়েও সেটা করতে পারি। আর যদি আমরা ফর্মে এখানে যেমন ধরেন আমি এখানে দিলাম কত 20, 20 দিলাম। 20 দেওয়ার পরে এখন আমি চাচ্ছি যে এইখানে যে ফরম্যাটিং মানে পেইন্টটা আছে সেটা ঠিক এটার মধ্যে হবে, দেখি এটা হয় কিনা। এখানে ফরম্যাট পেইন্টে তো পেইন্ট করলাম, তারপর এটা দিলাম, দেখেন এক ফন্ট সাইজ কিন্তু সেম চলে আসলো। এটাও 20 এবং এটাও 20। ফন্ট সাইজ আমরা কি দেবো কোনো টেক্সটের, যে এখানে ক্লিক করলে এই যে এখানে দেখা যাচ্ছে ফন্টের নাম, এই যে এই জায়গাটায় এখানে দেখা হচ্ছে হয় এখানে যেটা দেখায় সেটা হচ্ছে ফন্টের নাম, আর হচ্ছে যে এখানে যেটা দেখা যায় ফন্টের সাইজ কত, আর এইগুলো দিয়ে ফন্টের সাইজ গুলো ইনক্রিজ করতে পারবো। এর পাশে একটা জিনিস আমি স্কিপ করে গেছি, এটা আমি এখন দেখাচ্ছি। সেটা হচ্ছে যে এখানে দেখেন এই যে একটা বক্স আকারে দেখতে পাচ্ছি এখন অ্যারো সাইন আছে, এটা হচ্ছে যে কি এই যে সেলের বর্ডারের কালারটা মানে বর্ডার দিতে পারবেন। বর্ডারটা আপনি যদি এই সেলের নিচের দিকে দিতে চান দিতে পারবেন। ঠিক আছে, মানে এই জিনিসটা বোঝার জন্য আমরা যেটা করি গ্রেড লাইন অনুসারে এখন দেখেন একটা হোয়াইট স্পেস। হ্যাঁ, আর আমি যদি নিচে একটা বর্ডার দিতে চাই, আন্ডারলাইন যেটা দিয়েছিলাম না ওইরকম যদি একটা বর্ডার দিতে চাই নিচের দিকে এই সেলের মধ্যে, তাহলে আমি এখানে কি করব, এই যে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন বর্ডার বটম, এবং দেখেন এখানে টোটালটা ছোট ছোট ড্যাশ দিয়ে ইয়া করা আছে, কিন্তু নিচের দিকে একটা ডার্ক একটা কালার মানে বর্ডার দেওয়া আছে। তা আমি যখন ক্লিক করি দেখেন, সরি এটা সিলেক্ট করতে হবে, এটা সিলেক্ট করে এখানে ক্লিক করলাম। ক্লিক করলে দেখেন এটা নিচে বর্ডার চলে আসলো। দেখি কি, ঠিক আছে, এটা নিচে বর্ডার চলে আসলো। এখন আপনি যদি চান যে এটা নিচে আপনি দিবেন না, এটা সাইডে দিবেন, হ্যাঁ, তাইলে আমি লেফট বর্ডার দিলাম। তাহলে দেখেন নিচে এবং লেফটে দুই সাইডে বর্ডার চলে আসলো। কারণটা হচ্ছে যে আমার নিচেরটা তো আমি রিমুভ করি নাই, সেই জন্য নিচেরটা তো আছেই, সাথে আমি লেফট সাইডের বর্ডারটা আমি সিলেক্ট করেছি, এবং সেই জন্য এখানে দেখেন এখানে টোটালটা হচ্ছে যে কি ছোট ছোট ড্যাশ দিয়ে আছে, মানে এই যে ডট ডট আছে, ডট ডট মানে সেই জায়গাটা হচ্ছে যে খালি, আর যেখানে হচ্ছে একটা দাগ দেওয়া আছে সেটা হচ্ছে যে কি একটা বর্ডার। হ্যাঁ, তো আমি যদি এই টোটাল, আমি যদি এই দুইটা বর্ডার বা এর দুইটা বর্ডার যদি শুধুমাত্র বন্ধ করতে চাই, তাহলে আমাকে যেটা করতে পুরো সেলের বর্ডারটা আমাকে বন্ধ করে নিতে হবে, নো বর্ডার করে নিতে হবে। নো বর্ডার করলে বর্ডারটা চলে গেল। এখন আপনি যদি চান যে উপরে দিতে, তাহলে এই যে টপ বর্ডারে দিবেন। ঠিক আছে, আবার যদি মনে করেন না আপনি এটা দিবেন না, তাহলে সেক্ষেত্রে যেটা করবেন এখানে সিলেক্ট করে নো বর্ডারে দিয়ে দিবেন, তাহলে সব বর্ডার চলে যাবে। আবার সিলেক্ট করে এখান থেকে হচ্ছে যে থিক বর্ডার দিতে পারেন, টপ বটম বর্ডার, তারপরে টপ থিক বর্ডার, এগুলো দিতে পারবেন। আবার চাইলে এখান থেকে হচ্ছে যে আপনি বর্ডারে যদি কালার লাইন যদি চেঞ্জ করতে চান সেটাও দিতে পারেন, যে আমি এখানে সিলেক্ট করি হচ্ছে রেড। হ্যাঁ, এই যে আমি দেখেন এখন যা যা বর্ডার দিব আমি সেটা সেই ধরনের বর্ডার হবে। এই যে থিক বর্ডার দিলাম, দেখেন এটা রেড হয়েছে। হ্যাঁ, এখন আমি কালারটা চেঞ্জ করে দিই। কালারটা চেঞ্জ করে আমি এটা করলাম, দেখেন এখানে এটা পেন্সিল চলে আসছে, তো পেন্সিল দিয়ে জাস্ট ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে দেখেন এই যে উপরেটা শুধুমাত্র কালারটা চেঞ্জ হয়েছে। এখন আমি এখানে আমি যদি এটা দিয়ে ক্লিক করি তাহলে দেখেন এটা ব্ল্যাক কালারটা নিয়েছে। ঠিক আছে, এটা একবার ইজি জিনিস, সেটা মানে না বোঝা কিছু নাই। জাস্ট এইখানে হচ্ছে যে লাইন কালার দিয়ে আমরা বর্ডারের লাইন গুলো আমি চেঞ্জ মানে বর্ডারের কালার গুলো চেঞ্জ করব। তারপরে ইরেজ দিয়ে বর্ডার ইরেজ করে দিতে পারবো আমরা। এই যে এখান থেকে ইরেজের থ্রুতে আমরা বর্ডার ইরেজ করে দিতে পারবো। এটা হচ্ছে যে আরেকটা অপশন, যদি আপনি ইরেজ করতে চান বর্ডার এখান থেকে ইরেজারের থ্রুতে। ঠিক আছে, আর হচ্ছে ড্র বর্ডার এইগুলো লাগে না, মেনলি এইগুলো দিয়ে কাজ কাজ চলে যায় আপনার। হ্যাঁ, আর ইরেজ বর্ডারটা আপনার লাগে না, জাস্ট নো বর্ডার ইউজ করে প্রথমে যদি কোনো কিছুতে বর্ডার করা থাকে এভাবে চারি সাইডে, ঠিক আছে, তখন আপনি তুলবেন কিভাবে, জাস্ট নো বর্ডার দিয়ে দিবেন। নো বর্ডার দিয়ে আপনার যেই সাইডে বর্ডার দরকার জাস্ট সেই সাইডের সেই সাইডের ইয়েটা আপনি ইয়া করে নেবেন, সিলেক্ট করে নেবেন, এই যে লেফট বর্ডার রাইট বর্ডার। ঠিক আছে, এইভাবে সিলেক্ট করে নেবেন। এটা জাস্ট বর্ডারের জন্য। এখন হচ্ছে যে আমার টেক্সটটা দেখেন, এই যে লেখাটা, কালারটা চেঞ্জ করি। ঠিক আছে, এই যে লেখাটা হচ্ছে যে ওই সেলের মধ্যে গ্রিড লাইনটা দিলাম, এই সেলের মধ্যে নিচের দিকে আছে। হ্যাঁ, এই লেখাটা এখন যদি এই লেখাটা আমি যদি উপরের দিকে নিতে চাই, ঠিক আছে, মাঝ বরাবর নিতে চাই, তাহলে আমি এখানে যদি ক্লিক করি তাহলে সে মাঝ বরাবর নিচ্ছে। তারপরে এখানে যদি ক্লিক করি উপরের দিকে নিচ্ছে। একটা জিনিস খেয়াল করেন, এখানে যখন ক্লিক করতেছি সে উপরে নিচ্ছে টপ,
টপে নিচ্ছে, তারপর এখানে যদি ক্লিক করি তাহলে মাঝখানে নিচ্ছে, মাঝখানে মানে, আর এখানে যদি ক্লিক করি নিচে নিচ্ছে। কিন্তু সে এই সেলের রো বরাবর কিন্তু সে মিডিল করে নাই, মানে এইটার মাঝখান বরাবর কিন্তু সে টপ বটম লেফট করে নাই, সে শুধুমাত্র লেফট সাইড থেকে টপ বটম লেফট করছে। সেটা যদি করতে হয় তাহলে আমাকে কি করতে হবে, এই যে এখানে দেখেন, এখানে একটা হচ্ছে কি লেফট অ্যালাইন, মানে সে ডিফল্ট হিসেবে লেফটে থাকে। যদি আমি সেন্টার দিই তাহলে সেন্টারে আসবে, রাইট যদি রাইটে আসে। এখন আমি যদি এই টেক্সটটা এই টোটাল বক্সটা ধরেন এত বড়, ওই বক্সের এই মাঝখানে আনতে চাই তাহলে কি করতে হবে, প্রথমে আমাকে সেন্টার দিতে হবে, সেন্টার দিলাম। সেন্টার দিয়ে তারপরে এখানে, এখানে কি, এটা হচ্ছে টপ, তারপরে হচ্ছে যে মিডিল, তারপরে মিডিল লাইন, তারপরে হচ্ছে কি, এটা হচ্ছে বটম লাইন, তার মিডিল লাইন দিলাম, তাহলে দেখেন সেন্টারে চলে আসছে। ঠিক আছে। এখন পরেরটা দেখি, পরেরটা হচ্ছে যে ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশন হচ্ছে টেক্সট আপনি কিরকম দেখতে যাচ্ছেন, এরকম ব্যাখ্যা করে দেখতে যাচ্ছেন নাকি এরকম করে দেখতে যাচ্ছেন। হ্যাঁ, এখান থেকে আপনি ওরিয়েন্টেশন গুলো চেঞ্জ করতে হয়। এটা কখন লাগে, এটা হচ্ছে যে যখন আপনার দেখা যাচ্ছে যে সেলের সাইজ অনেক মানে আপনার ছোট, মানে নির্দিষ্ট একটা ছোট সাইজ দিয়েছে, স্টাইলিং করতে যাচ্ছেন বা আপনি স্টাইলিং করতে যাচ্ছেন, তখন সেই ক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারেন। ঠিক আছে, তো এটা সেই ক্ষেত্রে অনেক কার্যকরী। যখন আপনি আবার ধরেন আপনি এটা ব্যাখ্যা করে ফেললেন, এখন আপনি হচ্ছে যে এই অ্যালাইনমেন্টটা কাউন্টার ক্লকওয়াইজ করে ফেলেছেন, এখন আপনি এটা সোজা করবেন কিভাবে, তখন এটার উপরে এটা দেখেন সিলেক্টেড হয়ে আছে এই জায়গাটায়। হ্যাঁ, এখানে সিলেক্টেড হয়ে আছে, যখন সিলেক্টেড হয়ে থাকে তখন একটা বক্স আকারে থাকে। এখন আমি যদি এইটা সিলেক্ট করি তাহলে দেখেন এখানে একটা সিলেকশন হয়ে আছে। এখানে আমি যদি আবার ক্লিক করি তাহলে সেটা আগের জায়গায় ফিরে যাবে। ওকে, এখন আমি দেখি এটা কি যেন। ওকে, এখানে তো আমি যে লেফট অ্যালাইন, সেন্টার অ্যালাইন এগুলো আমি এখান থেকে করতে পারছি। হ্যাঁ, তো এখান থেকে অ্যালাইনমেন্টে, মানে এইটা হচ্ছে অ্যালাইনমেন্টের একটা গ্রুপ, এর মধ্যে আমরা যা যা কিছু করব সবকিছু অ্যালাইনমেন্টের জন্য। তো এই যে লেফট সাইডে হচ্ছে যে টপ, বটম, সরি টপ, মিডিল এবং হচ্ছে যে বটম, মানে কলাম বরাবর টপ, বটম এবং মিডিল, সরি টপ, মিডিল এবং বটম, মানে এটা কলাম বরাবর সে চিন্তা করবে যে আমার মিডিল আছে কিনা। আর নিচেরটা হচ্ছে যে সে মানে রো বরাবর, মানে লেফট থেকে রাইট বরাবর সে মিডিলে আছে কিনা। হ্যাঁ, যদি আপনার টপ থেকে বটমে মিডিলে থাকে এবং লেফট থেকে রাইটে মিডিলে থাকে তাহলে সেই জিনিসটা এই সেন্টারে আসবে। জিনিসটা ক্লিয়ার? ক্লিয়ার হলে দ্রুত মেসেজ দিয়ে দেবেন। ইয়েস। এগুলো কি জানা আছে সব? র্যাপ টেক্সট, তারপরে মার্সেল, এগুলো কি জানা আছে? যদি জানা থাকে তাহলে আমি জানা জিনিস বলবো না। র্যাপ টেক্সট কি জানেন? যদি র্যাপ টেক্সট জানেন তাহলে বলবেন যে ইয়েস র্যাপ টেক্সট, এরকম একটা লিখবেন। আহ, জানেন না? ঠিক আছে। এই যে এখন আমি যখন একটা টোটাল জিনিসটা আমি যখন লিখলাম, লেখার পরে সেই জিনিসটা কি হচ্ছে, এই সেলের পুরা, মানে সেলের তো একটা নির্দিষ্ট একটা এরিয়া আছে, সেই এরিয়া বাইর হয়ে এসে চলে যাচ্ছে। এখন আমি যদি এখানে কোনো কিছু লিখি তখন অর্ধেক কাটা পড়ছে, আবার এখানে লিখছি কাটা পড়ছে। এটা কিন্তু এই সেলের ভিতরে লেখাটা আছেই। হ্যাঁ, কিন্তু এই সেলের মধ্যে আমি যাচ্ছি যে পুরো লেখাটা শো করাইতে, তাহলে আমি কি করবো, র্যাপ টেক্সট ইউজ করবো। র্যাপ টেক্সট ইউজ করলে কি করবে, সে তার সেলের সাইজে যতটুকু আছে তার মধ্যে সে চেষ্টা করবে যে ওই জিনিসটাকে অ্যাড করার। এখন যদি সাইজ, মানে জিনিসটা যদি এরকম থাকে যে আপনার সাইজটা এমন ছোট করলেন যে ওর মধ্যে জায়গা হচ্ছে না, তাহলে কিন্তু মানে সে চেষ্টা করবে যতটুকু দেখানো যায় সেটা দেখানোর চেষ্টা করবে, মানে সে তার যতটুকু এরিয়া থাকবে তার মধ্যে সে চেষ্টা করবে দেখানোর জন্য। আর আমি যদি র্যাপ টেক্সট না দেই তাহলে যেটা হবে, সে জাস্ট লম্বালম্বি ভাবে দেখাই যাবে, তা যতটুকু পর্যন্ত সে জায়গা নিতে পারে নিল, নিয়ে তারপরে বাকি অংশটুকু সে দেখাবে না। আর যখন র্যাপ টেক্সট দিব তখন সে ওই টেক্সট অনুযায়ী সে জায়গাটা নিয়ে নেবে। ঠিক আছে, তো এটা প্রায় সময় কাজে লাগবে র্যাপ টেক্সটটা। এখন আমরা এটা বাদ দিই, এটা গেল হচ্ছে র্যাপ টেক্সট। র্যাপ টেক্সট একদম ইজি জিনিস। এখন হচ্ছে যে মার্সেল, মার্সেল আপনার কাজে লাগবে কখন? মার্সেল হচ্ছে যে আপনার, এই দেখেন মার্সেল হচ্ছে যে আপনি ধরেন এখানে আপনি ওয়ার্কিং অন এটা যখন আমি লিখছি তখন দেখেন দুইটা সেলের অ্যাড্রেসে নিয়ে নিচ্ছে। একটা হচ্ছে এই সেল এবং এই সেল। হ্যাঁ, এই এতটুকু জায়গা আর এই এতটুকু জায়গা, দুইটা।
এখানে দেখেন, এখানে হচ্ছে যে কি ওয়ার্কিং অন, এটা হচ্ছে ওয়ার্কিং অন, আর এটা হচ্ছে যে হোয়াইট প্লেস। এখন আমি যদি চাই যে আমি দুইটা মিলাই আমি জায়গাটা দেখাবো, হ্যাঁ, এই এই দুইটা সেল মিলে আমি হচ্ছে যে এই লেখাটা দেখাবো, তাহলে সেক্ষেত্রে কি করব, আমি প্রথমে এইটা সিলেক্ট করলাম, তারপর এটা টান দিলাম, টান দিয়ে আমার হচ্ছে যে আমি দুইটা সেল আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি মার্জ সেল এন্ড সেন্টার, মার্জ সেল এন্ড সেন্টার বলতে এই দুইটাকে মিলে একটা সেল করে নেবে। যখন আমি ক্লিক করলাম দেখেন দুইটাকে মিলে সে একটা করলো, এবং আমি যদি টান দিয়ে একটু ইয়া করি তাহলে সেই রো বরাবর সেটাকে সেন্টার করলো। এখন আমি যদি চাই যে এটাকে আমি মিডিল বরাবর নিব, তাহলে আমি যেটা করতে পারি এই যে এখানে ক্লিক করে এটাকে মিডলে নিয়ে আসলাম, ঠিক আছে। মানে থাকে না যে আপনার এখানে ওয়ার্কিং অন, তো এখানে মনে করেন আপনার একটা টাইপ দিলেন, আর এখানে আর এই সেলের মধ্যে আরেকটা কিছু লিখলেন, ঠিক আছে। যেমন হচ্ছে আমি এখানে কি দিলাম, যেমন সিরিয়াল নাম্বার, আর একটা হচ্ছে যে কি টেক্সট টু সিরিয়াল নাম্বার, আর হচ্ছে হচ্ছে যে সিরিয়াল নাম্বার কিসের, সিরিয়াল নাম্বার হচ্ছে যে এই যে এখানে যে টপিকস গুলো আছে সেগুলার, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমার হেডিংটা অবশ্যই একটু বড় করে দিতে হবে। এখন আমি যদি হেডিংটা এইভাবে না দেই তাহলে কি হবে দেখেন, হেডিংটা না দিলে এখানে একটা সেল, এখানে একটা সেল, হ্যাঁ। এখন আমি যদি এইখানে যদি আমি কালার করি, এটা যদি আমি কালার করি, ঠিক আছে, তাহলে দেখেন এটা কালার করলে শুধুমাত্র এই সেলটা কালার হচ্ছে, এখানে কিন্তু কালার নেই। আবার যদি এটা করি এখানে ইয়া দেই, ঠিক আছে, কিন্তু জিনিসটা আসলে অরিজিনাল মানে দেখে মনে হচ্ছে একসাথে, কিন্তু আসলে একসাথে না। এখন আপনি যদি এটাকে সেন্টার করতে চান, এখানে যদি সেন্টার করেন এটা কাজ করবে না, এখানে সেন্টার করেন, ঠিক আছে, এই দেখেন এগুলো কাজ করতেছে না। সেই জন্য আসলে মার্সেলটা দরকার, যে কোনো কিছু আপনার মানে একটা সুন্দর করে যদি অর্গানাইজ করতে চান বা বিভিন্ন কাজে আপনার কোনো হেডিং দেওয়ার জন্য বিশেষ করে মার্সেলটা লাগে। ওকে। আর মার্সেলের মধ্যে দেখেন অনেকগুলো অপশন আছে, যে অ্যাক্রস, এক মার্সেল অ্যাক্রস বা মার্সেল, মার্সেল অ্যাক্রস বলতে হচ্ছে যে আমি এই যে দুইটা যে আমি সিলেক্ট করলাম, হ্যাঁ, আমি এই দুইটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে প্রত্যেকটা লাইনের একটার সাথে আরেকটাকে সে মার্জ করবে। এই যেখানে যাই মার্সেল অ্যাক্রস দেখেন, আমার আমি জাস্ট এই টোটালটা সিলেক্ট করলাম এবং বলে যখন মার্সেল অ্যাক্রস দিলাম তখন এই সেলের সাথে এই সেলের মার্জ করলো, এই সেলের সাথে এই সেলে মার্জ করলো, ঠিক আছে। এখন যদি আপনি আনমার্জ করতে চান জাস্ট সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখানে ক্লিক করলেই সেটা আনমার্জ হয়ে যাবে। ওকে। তো এখানে অনেকগুলো অপশন আছে, যেমন আনমার্জ আপনি এখানে ক্লিক করেও সেলগুলো আনমার্জ করতে পারেন, অথবা যেমন হচ্ছে আমি দেখাই আবার, এটা দেখলেন এখানে ক্লিক করলাম মার্চ, এখানে যখন আপনি যখন সিলেক্ট করে মার্চ সেলে এখানে ক্লিক করলেন তখন সবগুলাকে সে মার্চ করে একটা মানে যতটুকু এরিয়া আপনি সিলেক্ট করেছেন সেটাকে নিয়ে একটা সেল হিসেবে সে ইয়ে করলো, সেল হিসেবে সে ধরলো। এবং যেই সেলটাকে সে ধরলো সেটা কোনটা, এই যে এখানে এইখানে দেখেন, যখন আমি এখানে সিলেক্ট করছি তখন দেখাচ্ছে কি F8, আর যখন এখানে সিলেক্ট করছেন G4, জি, আর এই হচ্ছে যে 4, এই 4টা কেন G4 দেখেন এবার, কারণ হচ্ছে যে আমার অ্যাক্টিভ সেল কোনটা দেখেন, এখানে অ্যাক্টিভ সেল হচ্ছে যে কিন্তু G4, মানে যেটা হচ্ছে যে টোটালটা আমি যে সিলেক্ট করলাম তার মধ্যে দেখেন এইটা একটু হোয়াইট হয়ে আছে, হ্যাঁ, এইখানে দেখেন, এইখানে যখন আমি টোটালটা সিলেক্ট করলাম এখানে হচ্ছে কত G9টা হোয়াইট হয়ে আছে। এখন আমি যখন এটা আর এটা সিলেক্ট করার পরে দেখেন এখানে দেখাচ্ছে কি G9 দেখাচ্ছে, সিলেকশন টোটালটা করেছি কিন্তু যেখান থেকে আমি শুরু করেছি সেটা হচ্ছে অ্যাক্টিভ সেল, এবং অ্যাক্টিভ সেলটাই হবে সেল অ্যাড্রেস, এই সেলের অ্যাড্রেস হবে অ্যাক্টিভ সেল, ঠিক আছে। এই জিনিসটা ক্লিয়ার, অ্যাক্টিভ সেলের কনসেপ্টটা কিন্তু আপনার মানে ডাইনামিক কাজের জন্য লাগবে, সো সো এটা খেয়াল রাখবেন। কোনো কনফিউশন আছে মার্সেলে, কোনো কনফিউশন? এখন কিন্তু আমি অনেক দ্রুত যাব, হ্যাঁ, মানে অত স্লো যাব না, আগে যেরকম শুধু ফাংশনের ক্ষেত্রে স্লো গিয়েছিলাম এইসব জিনিসে আমি স্লো যাব না। আর এই টোটালটা জিনিসটা যখন আমি মার্জ করতেছি এখানে ক্লিক করলে মার্জ হয়ে যাচ্ছে, আবার ক্লিক করলে আনমার্জ হয়ে যাচ্ছে, আবার যদি আমি মার্জ করি এইভাবে, আবার যদি আনমার্জ করতে চাই এখানে একটা অ্যারো আছে, এখানে ক্লিক করে এই যে এখানে আনমার্জ সেল আছে এখানে ক্লিক করলেও আনমার্জ হয়ে যাবে। অপশন অনেকগুলো আছে, একটার মধ্যে আপনারা যেটা খুশি ইউজ করতে পারেন। এখন আসি হচ্ছে যে ধরেন নাম্বার ফরম্যাট, এখন ধরেন আপনার কোনো কিছু এরকম আছে 99, তারপর হচ্ছে 0.23, ঠিক আছে, এরকম আছে। এখন আপনি কি এটা পার্সেন্টেজে যদি আনতে চান তাহলে পার্সেন্টেজ আনতে চান তাহলে এখানে পার্সেন্টেজে ক্লিক করলে সে পার্সেন্টেজে অটোমেটিক্যালি নিয়ে নেবে, কারণ 100 দিয়ে গুণ করতে হবে না, ঠিক আছে। এই পার্সেন্টেজে ক্লিক করলে সে পার্সেন্টেজে নিয়ে নিচ্ছে। তারপরে ধরেন একটা ভ্যালু আছে 200, এখানে আপনি যদি ডলার সাইন দিতে চান তো এখানে আপনি ক্লিক করবেন ডলার সাইন চলে আসবে। এখন আপনি যদি অন্য কোনো সাইন দিতে চান তাহলে সেই সাইনগুলো এখানে, এখানে একটা অ্যারো সাইন আছে এখানে ক্লিক করবেন, সেই সাইনগুলোতে আপনি জাস্ট ইয়া করে দিবেন, সিলেক্ট করে দিবেন, সিলেক্ট করে দিলে সেই সাইনটা এখানে চলে আসবে। ওকে। আর এখানে মোর অ্যাকাউন্টিং কি ফরম্যাটস, মোর অ্যাকাউন্টিং ফরম্যাট আছে এখানে, এখান থেকে আপনার যে ফরম্যাটটা আপনার দরকার, যেমন বিডিটির জন্য বিডি, টি, কে না, এটা যেন কি হবে,
বিডি, এই যে বিডিটি আছে, হ্যাঁ। তো আমি যখন এখানে দিলাম দেখেন বিডিটি আসছে। বিডিটিটা কিভাবে আসছে আবার দেখাই। এই যে এখানে একটা অ্যারো সাইন আছে, ডলার সাইন, হ্যাঁ। এই এই টোটাল এরিয়াটা হচ্ছে যে এটা নাম্বার ফরম্যাট। নাম্বার ফরম্যাট একটা গ্রুপ, এই গ্রুপের মধ্যে নাম্বার রিলেটেড আমরা যে কোনো কাজ করব, হ্যাঁ। তো আমি একটু ভালো করে দেখাই, নাহলে বুঝবেন না। 200 আমি এখানে লিখলাম, লেখার পরে এখানে দেখেন 200, এখানেও দেখেন হচ্ছে যে এই যে ফর্মুলা বারে দেখেন এখানে হচ্ছে যে কত 200 লেখা শো করছে। যখন আমি এটা পার্সেন্টেজে করতেছি, সরি সরি পার্সেন্টেজে না, যখন আমি এটা ডলারে আমি কনভার্ট করতেছি, আমি যখন এখানে ক্লিক করতেছি ডলার, এইখানে কিন্তু কোনো ডলার সাইন কিন্তু নাই। এইখানে কিন্তু ডলার সাইন দেখাচ্ছে, কারণ ফরম্যাটিং করে আমি দেখাচ্ছি আপনাকে এটা হচ্ছে যে $200, হ্যাঁ। কিন্তু অ্যাকচুয়ালি আসলে এখানে ডলার সাইনটা জাস্ট আপনাকে চোখের সামনে দেখাচ্ছে যে এটা ডলার, হ্যাঁ। কিন্তু আসলে অ্যাকচুয়ালি এখানে কিন্তু ডলার বলে কিছু নাই এখানে, জাস্ট আপনার ভিজুয়ালাইজেশনের জন্য এটা দেখাচ্ছে। এখন আপনি যদি বিডিটি তে কনভার্ট করতে চান, তাহলে সেক্ষেত্রে কোথায় যাব, এখানে অ্যারো সাইন আছে, এখানে ক্লিক করবো, মোর ফাংশন, মোর অ্যাকাউন্টিং ফরম্যাটে যাব। এখানে ক্লিক করার পরে এই যে অ্যাকাউন্টিং নামে একটা অপশন আছে, এখানে আসছে। এইখানে আসার পরে দেখেন এখানে একটা ডলার সাইন এখানে শো করছে। তা আমি এখানে সিলেক্ট করলাম, এখানে ক্লিক করলে মানে এখানে ক্লিক করলেই এটা এরকম ড্রপ ডাউন আসছে। ড্রপ ডাউন আসার পরে আমি যদি কিবোর্ড থেকে লিখি বিডিটি, মানে একসাথে লিখবো বিডিটি, বিডিটি যদি লিখি তাহলে সাথে সাথে দেখেন বিডিটি সিলেক্ট হলো। সিলেক্ট হওয়ার পরে আমি এটা সিলেক্ট করলাম, করার পরে আমি এটা ওকে দিলাম। ওকে দিলে দেখেন 200.00 দেখাচ্ছে, 200 সাথে আবার 00 দেখাচ্ছে, কিন্তু এইখানে কিন্তু শুধুমাত্র 200ই দেখাচ্ছে, হ্যাঁ। তো আমি চাচ্ছি যে এই যে 00 দেখাচ্ছে সেটা আমি যেন না থাকে। তাহলে আমি কি করব, এই যে দেখেন এইখানে, এখানে হচ্ছে ডিক্রিজ ডেসিমেলস, ডিক্রিজ, আর একটা হচ্ছে কি ইনক্রিজ, মাউসটা নিয়ে গেলে কি দেখাচ্ছে ইনক্রিজ ডেসিমেলস, হ্যাঁ। তো আমি যদি এখানে ক্লিক করি সে ডেসিমেলটাকে ইনক্রিজ করবে, আর আমি যদি এখানে ক্লিক করি তাহলে যতবার ক্লিক করবো ততবার একটা একটা করে ডেসিমেল সংখ্যা, মানে দশমিক দিয়ে যে সংখ্যাগুলো আছে সেগুলো সে কমাতে থাকবে, ঠিক আছে। তো এই জিনিসটা আসলে এখানে কেন আসছিল, এই যে টু 200.00 কেন আসছিল, কারণ হচ্ছে যে যখন আমি এখান থেকে ক্লিক করে যখন আমি ডলার সাইনটা দিলাম, তখন বাই ডিফল্ট হিসেবে এই যে মোর অ্যাকাউন্ট ফরম্যাটে যায়, অ্যাকাউন্টিং এর এখানে দেখেন ডেসিমাল প্লেস 2 দেওয়া আছে। যেহেতু এখানে ডেসিমাল প্লেস অলরেডি 2 দেওয়া আছে, সেই জন্য ডিফল্ট হিসেবে সে 200.00 নিয়ে নিয়েছে। আমি যদি এটা যদি এখান থেকে কমাই দিই, তাহলে দেখেন ওকে দেন, তখন কিন্তু সেটা আবার দেখাচ্ছে 200 দেখাচ্ছে। আর যেহেতু আমি এটা ডলার সাইন দিয়েছিলাম, সেই জন্য আবার একটু চেঞ্জ করে দিই, বিডিটি, সরি বিডিটি, বিডিটি, যাই হোক এটা, এই যে বিডিটি আসলো, তারপরে আমি এখানে ডেসিমাল সংখ্যাটা কমালাম, তারপরে আমি এটা করলাম। এবার দেখেন এখানে এত আসছে, কিন্তু আসলে এখানে এটা কিন্তু দেখাচ্ছে না। আর আমি আরেকটা বলেছিলাম যদি কোনো টেক্সট হয় টেক্সট কিন্তু যোগ করা যায় না। এখানে আমি দেখেন আবার লিখলাম 50। এখন আমি যদি এটা সাম করি, এই দুটা যদি সাম করি তাহলে কত 250 বিডি দেখাচ্ছে, এইটা কিন্তু যোগ করা গেছে। কারণটা হচ্ছে যে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা জাস্ট ফরম্যাটিং করা, হ্যাঁ, আমাদের চোখের সামনে দেখাচ্ছে জাস্ট, কিন্তু অ্যাকচুয়ালি এখানে তার ভ্যালুটা আছে, সেই জন্য আমরা যোগ করতে পারছি। কিন্তু নর্মালি কিন্তু টেক্সট কিন্তু যোগ করা যায় না, হ্যাঁ। এটা কিন্তু আসলে কোনো টেক্সট না, এটা হচ্ছে নাম্বার। আর এই নাম্বারটা আমরা চেক করতে পারি কিভাবে, এন একটা ফাংশন আছে সেটা দিয়ে। এই যে এন লিখলাম, যদি এটা নাম্বার হয় তাহলে ভ্যালু রিটার্ন করবে, যদি না হয় তাহলে সে জিরো রিটার্ন করবে। এই ফাংশনটা আমরা অলরেডি দেখেছি, ওকে। এখানে চারটা অপশন ক্লিয়ার? ক্লিয়ার। এখানে দেখেন আরেকটা, চারটার মধ্যে একটা কমা বাদ পড়ে গেছে, এটা হচ্ছে কমা স্টাইল। কমা স্টাইল হচ্ছে কি থাউজেন্ড সেপারেটর, মানে আমি যদি 1000 লিখি, 1000 লিখলে সে তিনটা শূন্যের পরে, মানে তিনটা ভ্যালুর পরেই সে একটা করে কমা দিবে, যার ফলে মানে আমরা 1000 লিখতে আমাদের কয়টা ইয়ে লাগে, মানে কয়টা শূন্য লাগে, তিনটা শূন্য লাগে। সেই জন্য বলছে যে এটা কমা হচ্ছে থাউজেন্ড সেপারেটর। যদি একটা কমা দিয়ে থাকে তার মানে মানে 1000। এখন আমার যদি মনে করেন আরেকটা আমি যদি 1 2 3 4 5 6, তাহলে এখানে কমা আসবে কয়টা, দুইটা কমা আসবে, ঠিক আছে। মানে প্রথমে ছিল 1000, তারপরে কত আহ শতক লক্ষ, তারপর হচ্ছে 10 লক্ষ, ঠিক আছে। তো থাউজেন্ড সেপারেটর হচ্ছে যে যদি আমি বুঝাইতে চাই যে এটার সাথে এটা কমা, মানে কমা দিয়ে আমরা বুঝাইতে পারি, হ্যাঁ, সেটা হচ্ছে এই কমা। এখানে যদি আবার ক্লিক করি, এখানে ক্লিক করলে হচ্ছে ডিফল্ট হিসেবে অ্যাকাউন্টিং ফরম্যাটে যেটা নিচ্ছে সেটা হচ্ছে ডেসিমাল ভ্যালুটা নিয়ে নিচ্ছে। যদি ডেসিমাল ভ্যালুটা কমাইতে চাই তাহলে এখান থেকে আমরা ডিক্রিজ করে দিব। আর যদি আমরা চাই যে এখানে আগে যেভাবে ছিল আমি কমা দেখাতে চাচ্ছি না, তখন সেক্ষেত্রে আমরা কি করব, এই যে এখানে উপরে একটা সাইন আছে অ্যারো সাইন, হ্যাঁ,
এখানে ক্লিক করো, ক্লিক করার পরে দেখেন এখানে এবিসি জেনারেল, নো স্পেসিফিক ফরম্যাট, মানে আমরা এত সময় ফরম্যাট টরম্যাট করে বিডিটি বিডিটি দিয়েছিলাম, অনেক কিছু দিয়েছিলাম, সেগুলো দিয়েছিলাম, সেগুলো আমরা কোনো কিছু দিব না। সেক্ষেত্রে আমরা নো স্পেসিফিক ফরম্যাট দিব, তার মানে অ্যাকচুয়ালি যে ভ্যালুটা ছিল সেটা দেখাবে। হ্যাঁ, তারপরে দেখেন আবার এখানে হচ্ছে নাম্বার ফরম্যাট, যদি আমি এটা নাম্বার ফরম্যাটে কনভার্ট করতে চাই তখন আমি সেটা কনভার্ট করতে পারি। যখন আমি এটা কনভার্ট করব দেখেন এখানে নাম্বারটা তো এই নাম্বারটা শো করছে, সাথে ডট জিরো জিরো শো করবে, এখানে ক্লিক করলেই ডট জিরো জিরো চলে আসবে। আবার যদি চাই এটা আমি কারেন্সিতে কনভার্ট করব, এখানে আমি ক্লিক করব, দেখেন কারেন্সিতে কনভার্ট হয়ে গেছে। তো এখানে যে কারেন্সি যে কনভার্ট করলাম এটা হচ্ছে যে এই যে এখান থেকে যেটা করলাম সেটা। হ্যাঁ, এইখানে দেখেন আরেকটা আছে অপশন ডেট, শর্ট ডেট। আমি যদি এখানে ক্লিক করি তাহলে সে ওই সংখ্যাটাকে একটা ডেটে কনভার্ট করে দিবে। আমি যে সংখ্যাটা লিখেছিলাম ওইটা ওই সংখ্যার মানে হচ্ছে যে আমি যদি ডেটে কনভার্ট করি সেটা হচ্ছে যে 26 তারিখ 11 মানে নভেম্বর 37 সাল। হ্যাঁ, 37 সালে কনভার্ট করছে। তো ডেট কেন একটা সংখ্যাকে, মানে একটা সংখ্যাকে কিভাবে ডেটে কনভার্ট হয় সেটা পরে দেখাবো আমরা। উম এখনই দেখাই দিই, সমস্যা নেই। আমি কি এর আগে ক্লাসে কখনো বলেছিলাম ডেট এবং টাইম হচ্ছে একটা সংখ্যা? কোনো ক্লাসে কি এটা বলেছি? যদি বলে থাকি তাহলে বলবো না। এখানে কি ডেট টাইম নিয়ে মেবি আলোচনা করা হয়, বলেছিলাম না? ঠিক আছে, যাই হোক যদি বলে থাকি তা ভালো, তাহলে এটা আর বলছি না। আর এখান থেকে নাম্বার ফরম্যাটে এখানে আরেকটা অপশন আছে দেখেন, এই যে এখানে একটা অ্যারো সাইন আছে। হ্যাঁ, এখানে একটা ছোট করে একটা অ্যারো সাইন আছে, এখানে আমি যদি ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে দেখেন এই ফরম্যাট সেলের এই ডায়লগ বক্সটা ওপেন হয়েছে, এবং ওপেন হওয়ার পরে এখানে দেখেন অনেকগুলো অপশন আছে। আমরা এখানে যা যা করেছি এই ফরম্যাট সেলের মাধ্যমে আমরা অনেক কিছু করতে পারি, যেমন অ্যালাইনমেন্ট গুলা, অ্যালাইনমেন্ট আমরা এখান থেকে যেগুলো যেগুলো করলাম সেম কাজগুলো আমরা কিন্তু এখান থেকেও করতে পারি। হ্যাঁ, র্যাপ টেক্সট, তারপরে স্ট্রিং টু ফিট, তারপরে মার্সেল, এগুলো কিন্তু করা যাচ্ছে এখান থেকে। হ্যাঁ, তারপর হচ্ছে টেক্সট ডাইরেকশন, লেফট টু রাইট, রাইট টু লেফট, আমরা মানে টেক্সট ডাইরেকশন বলতে ঠিক আছে আমি এখানে সবগুলো একটু লিখি তাহলে একটা জিনিসটা ক্লিয়ার হবে। এখানে যাই, অ্যালাইনমেন্টে যাই, টেক্সট ডাইরেকশন লিখি, তো লেফট, রাইট টু লেফট, রাইট, এটা কিসের টেক্সট ডাইরেকশন? ঠিক আছে যাই হোক, টেক্সট ডাইরেকশন তোমার খেয়াল নাই এটা আসলে কি। এখান থেকে যেমন আমরা টেক্সটে যে আমরা একটা অ্যাঙ্গেল দিয়েছিলাম এই যে এখানে, হ্যাঁ এইখানে এই যে এ বি এর মাধ্যমে, সেই অ্যাঙ্গেলটা আমরা এখান থেকে দিতে পারবো। এবং হচ্ছে যে ইন্ডেন্ট, আমরা হচ্ছে যে যদি আমরা এটা সরাতে চাই একটু লেফট থেকে রাইট বরাবর, তাহলে দেখেন এখান থেকে ততটুকু স্পেস, চারটে স্পেস পর্যন্ত, চারটে স্পেস কারেক্টার পর্যন্ত সে সরিয়ে দিল এখানে। এখন আমি যদি চাই যে স্পেস কারেক্টার আমি কমাই দেবো, দুইটা স্পেস পর্যন্ত সরাবে, তাহলে দুইটা স্পেস পর্যন্ত সে সরাই দিল, মানে এই সেলের ভিতরে ডাটাটাকে। ওকে, তো এটা হচ্ছে যে অ্যালাইনমেন্টে আমরা করলাম। এই অ্যালাইনমেন্টে এখানে যা যা করলাম এখান থেকেও সেম কাজটাই করা যায়। তারপরে দেখেন ফন্ট, আমরা এখান থেকে চাইলে কিন্তু ফন্ট চেঞ্জ করতে পারি, যেমন রেগুলার, রেগুলার বলতে নর্মালি আমরা একটা এক্সেল ফাইলে কোনো টেক্সট লিখলে সেটা যেরকম আসলে দেখায়, ইটালিক, বোল্ড, তারপর হচ্ছে এগুলো আমরা করতে পারি। এখানে ফন্ট স্টাইল আছে। আর এখান থেকে কিন্তু এই যে এগুলো কি, এগুলো হচ্ছে যে এই যে এখানে যে ফন্ট নেম ছিল ফন্ট গুলা, এই ফন্ট গুলো হচ্ছে যে এখানে। হ্যাঁ, তারপরে হচ্ছে যে আন্ডারলাইন এফেক্ট, এখানে দেখেন স্ট্রাইক থ্রো, এইগুলো এখানে ছিল না। স্ট্রাইক থ্রো বলতে হচ্ছে যে আমি যখন এখানে ক্লিক করব, এখানে দেখেন একটা প্রিভিউ দেখাচ্ছে, এখানে ধরেন একটা টেক্সট দেওয়া আছে এই জায়গায়। হ্যাঁ, তো এই এখানে যখন আমি ক্লিক করছি মাঝখান দিয়ে একটা দাগ দিয়ে দিচ্ছে, তার মানে আমি স্ট্রাইক থ্রো লিখে স্ট্রাইক থ্রোতে ক্লিক করে যখন আমি ওকে দিব তখন এই লেখার মাঝখান দিয়ে একটা দাগ দিয়ে দিবে। হ্যাঁ, তারপর হচ্ছে সুপার স্ক্রিপ্ট, মানে সুপার স্ক্রিপ্ট দেখেন এটা ছোট হয়ে গেছে, এবং ওই যে স্কোয়ার আমরা এ টু দি পাওয়ার 2, এ টু দি পাওয়ার 3 এরকম লিখি না, তো ওই জিনিসগুলো ঠিক এরকম ভাবে ইয়া করে। তারপর হচ্ছে সাবস্ক্রিপ্ট, এগুলো তো বুঝবেনই, এগুলা এগুলো আসলে অত বেশি কাজে লাগে না, আমি জাস্ট দেখানোর জন্য দেখাচ্ছি। তারপর হচ্ছে বর্ডার, বর্ডারের যেসব কাজগুলো আমরা একটু আগে করলাম সেই কাজগুলো এখানে করা যায়। এখানে জাস্ট এক্সট্রা যেটা করা যায় সেটা হচ্ছে যে মাউস দিয়ে ক্লিক করে আপনি চাইলে বর্ডার গুলা সিলেক্ট করে দিতে পারবেন। ঠিক আছে, এবং হচ্ছে যে এখান থেকে বলে দিতে পারবেন যে এটা আপনি বোল্ড চাচ্ছেন, এই যে এখানে স্টাইলটা সিলেক্ট করলেন, সিলেক্ট করলে মাউস দিয়ে ক্লিক করে আপনি এটা ইয়ে করে দিলেন, তাহলে দেখেন উপরে নিচে বোল্ড হয়ে গেল। ওকে, তারপর হচ্ছে ফিল, এখান থেকে আপনি চাইলে এটা কালার দিতে পারেন, এই কালার হইলো। ঠিক আছে, ফিল কালার। তারপর হচ্ছে
তারপর হচ্ছে প্রোটেকশন। এখান থেকে আপনি সেই যে সেলটা আমরা একটু আগে যেটা দেখেছিলাম, এখানে আমি ক্লিক করি। এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করার পরে দেখেন আহ, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করার পরে আমি কোনটার জন্য দেখাচ্ছিলাম, এই যে প্রোটেকশন। হ্যাঁ, এখন আমি এই শিটটাকে যদি আমি প্রোটেক্ট করে দিই, রাইট বাটন ক্লিক করলাম, রাইট বাটন ক্লিক করার পরে এখানে প্রোটেক্ট শিটে দিলাম, দেওয়ার পরে এখানে আমি পাসওয়ার্ড দিলাম পি পি। পাসওয়ার্ড দেওয়ার পরে দেখেন এটা প্রোটেক্ট হয়ে গেল। হ্যাঁ, এটা প্রোটেক্ট হয়ে গেল। এই যে এটা হচ্ছে প্রোটেক্ট হয়ে গেল। এখন আমি যদি চাই যে এই সেলটা আমি যখন এই শিটটাকে আমি মানে প্রোটেক্ট করব, কিন্তু আমি শুধুমাত্র এই সেলটাকে আমি অ্যাক্সেস করবো, তো সেটা আমি কিভাবে করব? সেটা করার জন্য আমাকে যেটা করতে হবে, আমি এটা আনপ্রোটেক্ট করি, পাসওয়ার্ড দিলাম, আনপ্রোটেক্ট হইলো। আনপ্রোটেক্ট হওয়ার পরে এখন হচ্ছে যে আমি কি করব, আহ, এখানে যাই, এই কোনায় ক্লিক করলাম, করার পরে এই প্রোটেকশনের এখানে যাব, যে এরপরে আমি এই লকটা আমি তুলে দিব। লকটা যখন তুলে দিব তাহলে কি হলো, শুধুমাত্র এই সেলের ক্ষেত্রে কিন্তু লকটা উঠে গেল। জাস্ট আমাকে যেই সেলের আমি লকটা তুলবো সেখানে সিলেক্ট করবো, সিলেক্ট করার পরে আমি এইখানে নাম্বার ফরম্যাটে এই কোনো একটা অ্যারো চিহ্ন আছে, এখানে ক্লিক করবো, করার পরে প্রোটেকশনে যে আমি লকটা তুলে দেবো, দেওয়ার পরে ওকে দিলাম। কিন্তু বাকি যে সব সেলগুলো আছে সবগুলো কিন্তু লক করা আছে। তো এখানে দেখেন, এখানে আমি এই সেলটা আমি সিলেক্ট করলাম, তারপর এখানে ক্লিক করলাম, এই কোনায় প্রোটেকশনে গেলাম, এখানে দেখেন লক কিন্তু দেওয়া আছে অলরেডি সাইনটা। হ্যাঁ, এখন আমি যদি প্রোটেক্ট করি এটা, দেখেন এখানে আমি কিন্তু লিখতে পারছি, এখানে আমি যা খুশি আমি করতে পারছি। হ্যাঁ, এখানে যা খুশি আমি লিখতে পারছি, কিন্তু এখানে আমি কোনো কিছু করতে পারবো না। তো আমরা একটা নির্দিষ্ট এরিয়া যদি চাই যে আমরা প্রোটেক্ট করব, কিন্তু আমরা সেখানে অ্যাক্সেস দিব তাকে, যে সে এডিট করতে পারবে, তাহলে সেই সেলগুলোকে আমি সিলেক্ট করে দিব। যেমন এই টোটালটা সিলেক্ট করে দিলাম, করে দিয়ে আমি জাস্ট আমি এটা কালার করে দিই। এই যে আমি কালার করলাম, কালার করার পরে এই চারি সাইডে একটা বর্ডার দিয়ে দিলাম। হ্যাঁ, এরকম একটা বর্ডার দিয়ে দিলাম, তারপর এটা মার্জ করে দিলাম। এখন আমি এখানে কোনো কিছু লিখলাম, এখন আমি যদি এখন আমি এখান থেকে এই টোটালটাকে আমি হচ্ছে যে এটাতে কিন্তু দেখাচ্ছে যে হচ্ছে কি আনলক, কারণ হচ্ছে যে এটা হচ্ছে অ্যাক্টিভ সেল ছিল। কোনটা অ্যাক্টিভ সেল ছিল? এই যে কোনার এটা E3 ছিল অ্যাক্টিভ সেল। দেখি আমি এটা এখন প্রোটেক্ট করে দিয়ে এটা কি অ্যাক্টিভ থাকে কিনা। দেখেন এটা অ্যাক্টিভ আছে, কারণ হচ্ছে যে এইখানে যে কোনায় যে মানে যেই সেলটা আগে আমি অ্যাক্টিভেট করেছিলাম সেই সেলটাকে আমি ফার্স্টে সিলেক্ট করে বাকিগুলো আমি সিলেক্ট করেছিলাম, সেই জন্য এই টোটাল সেলটা অ্যাক্টিভ সেল। হ্যাঁ, সেই জন্য ওটা অলরেডি যেহেতু আমার আনলক করা আছে, সেই জন্য এটা কাজ করছে। কিন্তু যদি না থাকতো তাহলে কিন্তু আমার ওই যে লকটা তুলে দিত, মানে তুলে দেওয়া লাগতো, এই টোটালটা সিলেক্ট করে লকটা তুলে দেওয়া লাগতো। ক্লিয়ার জিনিসটা? এটা ইজি জিনিস, পারবেন। ওকে, এখন হচ্ছে এখানে আমি যাই আর একটা প্রোটেক্ট শিট আমরা হচ্ছে ফরম্যাট সেল, ফরম্যাট কলামস, ফরম্যাট রোস, হ্যাঁ, ইনসার্ট কলাম, ইনসার্ট রোস। তো এখান থেকে যে অপশনগুলা, হ্যাঁ, এখানে যে অপশনগুলো দেখতে পাচ্ছি আমরা, এই যে এখানে টিক দেওয়ার, এখানে দেখেন অ্যালাউ দ্য অল ইউজার্স টু ইউজার্স অফ দিস ওয়ার্কশিট, মানে এইগুলা হচ্ছে যে এক একটা কি ওয়ার্কশিট। এই যে এটা হচ্ছে এটা শিট, এগুলোকে শিট বলা হয় বা ওয়ার্কশিট এক্সেল এর ভাষায়, মানে এক্সেল নিয়ে কাজ করতে গেলে আরো অ্যাডভান্স লেভেলে তখন আপনাকে ওই ওয়ার্কশিট কথাটা বারবার মনে রাখতে হবে। তাই এগুলো হচ্ছে যে এক একটা ওয়ার্কশিট। হ্যাঁ, তো এইসব ওয়ার্কশিটে যদি আপনি আহ নিয়ে কাজ করতে হয়, তাহলে দেখবেন রাইট বাটন ক্লিক করার পর আমি প্রোটেক্ট যাচ্ছি, তখন এই কথাগুলো পাবেন, এই ওয়ার্কশিট নামটা লেখাটা পাবেন। তার মানে হচ্ছে যে অ্যালাউ অল ইউজার অফ দিস ওয়ার্কশিট টু সিলেক্ট লক সেলস, লক সেলকে সে সিলেক্ট করতে পারবে, সিলেক্ট আনলক সেল, আনলক সেলকে সিলেক্ট করতে পারবে। হ্যাঁ, কিন্তু এগুলো সে করতে পারবে না, যেগুলো হচ্ছে যে চেক বক্স দেওয়া নাই সেগুলো সে করতে পারবে না। ঠিক আছে, বাকি সব সে প্রোটেক্ট করে দিবে। যেমন হচ্ছে পি পি, আমি যেমন সিলেক্ট করতে পারছি, এটাও সিলেক্ট করতে পারছি, কিন্তু এগুলো প্রোটেক্ট করে রাখছে।
তো যেগুলো যেগুলো আমাদের অ্যালাউ করার দরকার, প্রত্যেক এই রাইট বাটন ক্লিক করে প্রত্যেক শিটটা আসছে, যেগুলো যেগুলো আমাদের অ্যালাউ করার দরকার সেগুলো জাস্ট এখানে ক্লিক করে দেবো, সেগুলো সেগুলো আমরা নিয়ে কাজ করতে পারবো। যদি আমি এখানে যদি আমি এখানে এগুলা যদি মানে এগুলো আমি যদি সিলেক্ট করে দিই, তাহলে এই রিলেটেড যেসব কাজগুলো আছে সেগুলা মানে পাসওয়ার্ড প্রোটেক্টেড দেওয়ার পরেও যে ওই যে সেলগুলো আমি আনলক করে দিয়েছিলাম সেগুলোতে আমি সেই সব কাজগুলা করতে পারবো, কিন্তু বাকি কাজগুলা অন্যান্য সেলে আমি করতে পারবো না, শুধুমাত্র সেই সব সেলেই করতে পারবো। ঠিক আছে, এগুলো একটু বাসায় প্র্যাকটিস করবেন। আজকে কি বেশি হয়ে গেছে না আরো দেখাবো? আর 1 মিনিট আছে, সেশন সেশন আউট হয়ে যাবে। হ্যাঁ, সেশন আউট হয়ে গেলে আপনার কি লগ ইন করবেন নাকি নেক্সট ক্লাস? টিউ ভাই কি বলেন? মানে আপনাদের যেটা ইচ্ছে সেটা, হ্যাঁ, কারণ আমি হচ্ছে যে অনেক দ্রুত দেখাইছি তো অনেকগুলো অপশন। নেক্সট ক্লাসে যদি করি তাহলে হচ্ছে যে এই ফরম্যাট টেবিলটাই নিয়ে দেখাবো, মানে এটা সেল হয়ে যাবে, মানে এটা খুবই ইম্পর্টেন্ট। আর এখানে অনেক কিছু আছে, মানে সবকিছু দেখার দরকার নেই, যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট। হ্যাঁ, স্যালারি শিট ওটা লাস্টে, আগে এইসব জিনিসগুলাই বুঝেন, আর ওই যে লাস্ট 3টা ক্লাস যেগুলো নিয়েছিলাম না, ওগুলো ভালো মতন দেখবেন, তাইলে ওই স্যালারি শিট বানাইতে পারবেন, তাছাড়া পারবেন না। ঠিক আছে। আর স্যালারি শিটের একটা ইয়া দিয়েন, মানে কোনো একটা ফরম্যাট দিয়েন যে এরকম চাচ্ছেন।